ॐ सहना भवतु भवतु सहनौ सहना भुनक्तु भुनक्तु सह सह वीर्यं वीर्यं करवावहै करवावहै तेजस्विनावधीतमस्तु तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। निर्विशावहै। ॐ ॐ शान्ति शान्तिः शान्तिः शान्तिः। शान्तिः। हरिः ओम्। সকলকে নমস্কার, শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসলে নতুন শিডিউল, সেই জন্য আজকে আমার একটু মনে ছিল না, যেহেতু আমি বুধবার ক্লাস নিতাম, শুক্রবার আমার ক্লাস থাকে না, সেই জন্য আমি ভুলে গেছিলাম, সেই জন্য সত্যিই দুঃখিত। এই আমাদের ক্লাস শুরু করতে আজকে দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা আগের দিন যেটা পড়েছিলাম যে সংস্কৃত কেন বা কি জন্য, সংস্কৃত কি ইত্যাদি সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আর আমাদের পরস্পরের পরিচয় পর্বও আমরা সেরে ফেলেছি ইতিমধ্যে। তাহলে আজকে আমরা, যেটা অন্যান্য ভাষার ক্ষেত্রেও যেরকম ভাবে আমরা বলি কোনো কিছু শেখার আগে যেরকম হাতে খড়ি, তো সেই রকম আপনাদের আজকে হাতে খড়ি সংস্কৃতের বর্ণ পরিচয় আপনারা আজকে জানবেন। তাহলে সংস্কৃত বর্ণ হিন্দি বর্ণ একই রকম আপনারা জানেন, কিন্তু কিভাবে লিখতে হয় এটাও আপনাদের জানতে হবে যারা হিন্দি জানেন, বা ধরুন হিন্দি বর্ণও আপনারা দেখেননি এরকমও কেউ থাকতে পারে, তাতে অসুবিধা কিছু নেই। আমরা প্রতিটা বর্ণ কি রকম কিভাবে লিখতে হয় ইত্যাদি বিষয়গুলি আমরা জানবো। এরপরেও হয়তো চন্দন স্যার বা শঙ্কর স্যার এই বিষয়ে আপনাদের হেল্প করবেন, ওনারাও ওনাদের মতো করে আপনাদের পরিচয় করাবেন। এই সমস্ত বর্ণগুলি সম্বন্ধে ওনারাও আপনাদের জানাবেন, বিস্তারেও জানাতে পারেন, সংক্ষেপেও জানাতে পারেন। তো সেই জন্য আজকে বুঝতে পারলে আপনারা পরের দিন বুঝবেন, বা আজকে একটু বুঝে আপনারা অভ্যাস করবেন, তারপরে আবার একটু বুঝে আবার একটু অভ্যাস করবেন, এরকম ভাবেই আপনারা সকলে শিখবেন। তো এরকম কেউ আছেন যে এই বর্ণগুলি প্রথম দেখছেন, হিন্দি বর্ণও আপনি জানেন না, এরকম কেউ আছেন? মোটামুটি আমরা সকলেই হিন্দি জানি, তাই তো? হিন্দি যে লিপি দেবনাগরী লিপি, তা দেবনাগরী লিপি সেটা সংস্কৃতের ক্ষেত্রেও একই, কিন্তু এদের উচ্চারণ এবং এদের লেখার স্টাইল এই দুটি আমাদের জানতে হবে। উচ্চারণ হিন্দিতে আলাদা, বাংলাতে আলাদা। অ এটা বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, সংস্কৃতেও আছে, আরো অন্যান্য ভাষাতেও আছে, কিন্তু উচ্চারণের যে ধরন সেটা কিন্তু প্রতিটা ভাষার ক্ষেত্রে আলাদা হয়ে যায়। তো সেই রকম সংস্কৃতের ক্ষেত্রেও এদের উচ্চারণ কিন্তু আলাদা। তো উচ্চারণের বিষয়ে আমরা আবার পরের ক্লাসে হয়তো জানবো। আজকে আমরা কিভাবে লিখতে হয় এটা আমরা একটু অভ্যাস করব। উচ্চারণ সামান্যভাবে আজকে আমরা বলবো, বিশেষভাবে উচ্চারণ আমরা আবার অন্য ক্লাসে জানবো। তো এখানে প্রথমেই আছে কি, অ আছে, তাই না? অ, তো তিনটে দাগের মধ্যে এখানে লেখা আছে। আমরা যখন কোনো আমরা জানি যে ছোটবেলাতে আমরা যখন লিখেছি তখন আমরা এরকম ভাবে দাগের মধ্য দিয়ে আমরা লিখেছি, যাতে লেখাটা ঠিকঠাক থাকে, অভ্যাসের জন্য সুবিধা। তো সেই রকমই এখানে যদি আমরা অভ্যাস করি, তিনটে দাগ টেনে আমরা অভ্যাস করব, যদি আমরা অভ্যাস করি। তো এখানে অ কিভাবে লিখব, আপনাদের কিন্তু অ আ থেকেই শুরু হচ্ছে।
তাহলে কিভাবে লিখবো? তো এখানে যদি আমি 3টি দাগ ধরে নিই, এইরকম যদি 3টি দাগ থাকে, আচ্ছা আমি এখানে এইটা নিয়ে নিলাম। এরপর 3টি দাগ ধরে যদি আমরা লিখি, তাহলে এখানে দেখুন প্রথমেই একটা অর্ধ গোলাকৃতি, তারপর অর্ধ গোলাকৃতি, তারপরে এখানে মাঝ বরাবর হতে পারে বা একটু নিচে হতে পারে, আমরা এখান থেকে একটি দাগ টেনে পাশে থেকে আরো একটি দাগ টেনে দেব, তাহলে এটা হয়ে যাবে অ। তো লিখবো কিভাবে? আমরা যখন লিখতে শুরু করব, প্রথমে ওপর থেকে 2টি গোলাকার বৃত্ত, তারপরে এখান থেকে একটি দাগ, তারপরে একটি লম্বা দাগ দিয়ে জুড়ে দেব। এটাতে পূর্ণ মাত্রা হবে না, শুধুমাত্র এই যে শেষের যে দাগ তার উপরেই মাত্রা হবে। এটা হয়ে যাবে অ। আ লেখা খুবই সহজ, পাশে আরেকটি দাগ বসিয়ে দেওয়া, এটা হয়ে যাবে আ। দীর্ঘ উচ্চারণ করতে হবে। অ যেরকম আমরা হ্রস্ব উচ্চারণ করি, কম সময় নিয়ে উচ্চারণ করি, আ এটা কিন্তু আমরা দীর্ঘ সময় নিয়ে উচ্চারণ করি। এবার ই লেখার নিয়ম, প্রথমেই মাত্রা, তারপরে এখান থেকে একটি ছোট দাগ, তারপর এরকম ভাবে আমরা একটা কার্ভ করব, আরো একটি বিপরীত দিকে, তারপরে এখান থেকে ঘুরিয়ে এরকম ভাবে আমরা একটা দাগ নামিয়ে দেব, এটা হয়ে যাবে ই। আপনারা যারা অভ্যাস করছেন বা করছেন না, সকলেই কিন্তু ঠিকভাবে অভ্যাসটা করুন, যাতে পরবর্তীতে লেখার ক্ষেত্রে আপনাদের অসুবিধা না হয়। আমি আরেকবার লিখে দেখাচ্ছি। এইরকম ভাবে এখান থেকে একটা আমরা দাগ বের করে দেব গোল করে ঘুরিয়ে। এটাই যদি ওপরে এরকম ভাবে দাগ দিয়ে দিই একটা, তাহলে এটা দীর্ঘী হয়ে যাবে, দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব ই আর দীর্ঘ ই। এরপরে উ, উ যদি আমরা এখান থেকে যদি আমরা উ লিখি, তাহলে কেমন হবে? এটা পুরোটাই নিয়ে নিয়েছি একসাথে, ওটাকে সরাতে হবে।
তো এরপরে আমরা উ দেখব কিভাবে লিখতে হবে। উ এর ক্ষেত্রে প্রথমেই মাত্রা, তারপরে এখান থেকে অ যেরকম ভাবে লিখেছিলাম আমরা সেই রকম ভাবেই, কিন্তু আরেকটু বেশি ওপরে উঠবে, ব্যাস এটুকু। এটা হয়ে যাবে উ। একই রকম ভাবেই দীর্ঘ উ হয়ে যাবে। যেহেতু আপনারা জানেন, হিন্দি বিষয়ে আপনারা জানেন, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি দেখে নেব। এগুলো একটু অভ্যাস করলে, লেখা হয়তো অভ্যাস থাকবে না আপনাদের, কিন্তু অভ্যাস করলে এগুলি ঠিক হয়ে যাবে। এখান থেকে এরকম ভাবে একটু যদি আমরা দাগ বের করি তাহলে এটা হয়ে যাবে দীর্ঘ উ। এরপর রি, রি লেখাটা একটু কঠিন, কিন্তু দেখে নিলে সহজ হয়ে যাবে। ধরুন এখান থেকে একটা দাগ বের করলাম, তারপর আমরা কে যেরকম ভাবে করি সেই রকমই অনেকটা উল্টো কে, তারপর এখান থেকে এরকম ভাবে ঘুরিয়ে এনে এখানে একটা কার্ভ ছোট, এটা হয়ে গেল রি। আর একবার লিখে দেখাচ্ছি, উল্টো কে লেখার মতো প্রথমে লিখলেন, তারপরে তার বিপরীতে এরকম ভাবে একটি গোলাকার, তারপর একটা কার্ভ ছোট, এটা হয়ে যাবে রি। এখানে আরেকটা যদি আমরা কার্ভ জুড়ে দিই তাহলে এখানে হয়ে যাবে ডবল রি, যেটা আমরা বলি, অথবা দীর্ঘ রি। রি তার দীর্ঘ রূপ হয়ে যাবে আরেকটি যদি আমরা জুড়ে দিই। তো এতদূর পর্যন্ত সকলে বুঝতে পারছেন বা লিখতে পারছেন? কারোর কোনো অসুবিধা আছে? স্যার এই ডবল ডিটা আরেকবার লিখুন। আচ্ছা, ডবল রিটা আমি আরেকবার দেখাচ্ছি। যদি রি লিখতে জানেন তাহলে ডবল রিতেও অসুবিধা হবে না। রি ডবল রি একই বিষয়। মাত্রা প্রথমে, তারপরে সোজা দাগ, উল্টো কে, তারপর ঠিক এখান থেকে একটা গোল বের করলেন, ওপরে নিয়ে গেলেন, এরকম ভাবে। এতদূর পর্যন্ত বোঝা গেছে, তাই না? তারপর এখান থেকে কার্ভ দিয়ে দিলেন, ব্যাস, এটা রি হয়ে গেল। আর একটি কার্ভ করে দিলেন, এটা ডবল রি হয়ে গেল। ঠিক আছে, এবার ধরুন লেখার ধরন অনেক রকম হয় আমাদের, তো সেই জন্য হয়তো অন্য অন্য বইয়ে অন্য অন্য রকম থাকতে পারে, সেটা অসুবিধা কিছু নেই। আপনি লিখবেন একরকম হবে, আমি লিখলে একটু অন্যরকম হবে, কিন্তু মূলত হচ্ছে এই রকম ধরনের হবে। আর বাকি আমরা যখন টাইপ করছি তখন ফন্ট অনুযায়ীও অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্য সেগুলি নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আমরা জানবো এরকম ভাবে লিখতে হয়, ব্যাস। স্যার ডবল রিটা আমাদের ওই ডবল রি দিয়ে একটা ওয়ার্ড যদি বলেন স্যার, কোন মানে কোন শব্দের ক্ষেত্রে আমরা ইউজ করি ওই ডবল রিটা? ডবল রি যেরকম আপনি পেয়ে যাবেন, পিতৃ শব্দ আছে, পিতৃ শব্দ, পিতা, পিতৃ, তো সেখানে আমাদের দ্বিতীয় আর বহু বচনের রূপ হবে পিতৃন, সেখানে দীর্ঘ রি হয়, পিতৃন। পিতৃ শব্দেরই একটা রূপ হচ্ছে পিতৃন। এইরকমই ভ্রাতৃ শব্দ, ভ্রাতৃ শব্দের দ্বিতীয় আর বহু বচনের রূপ হচ্ছে ভ্রাতৃন। আমি আগের দিন বলেছিলাম যে একটা শব্দের অনেক অনেক রূপ হয়, 21টা রূপ হয়, তো সেই রকম 21টা রূপের মধ্যে একটা রূপ হচ্ছে ভ্রাতৃন, পিতৃন। তো এগুলি আমরা পড়বো, এগুলি আমরা কখন ব্যবহার করব সেগুলিও আমরা জানবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তারপরে হচ্ছে ল্রি। ল্রি, এখান থেকে আমরা একটা ছোট দাগ নেব, তারপরে
এখান থেকে আমরা এরকম ভাবে যোগ করে দেব, এটা হয়ে যাবে দ্রি। আরো একবার লিখে দেখাচ্ছি। এখান থেকে ছোট দাগ, তারপরে একটা ছোট কার্ভ, তারপরে আর একটু বড় কার্ভ, তারপরে এখানে একটা ছোট কার্ভ, এটা হয়ে যাবে ল্রি। এরপরে আসবে এ, মাত্রা হবে পূর্ণ, পূর্ণ মাত্রার পরে এখান থেকে একটা ছোট দাগ এইরকম ভাবে আমরা আনতে পারি, এখানে আমরা একটু এইরকম ভাবে রাখতে পারি, ছোট একটা ডট আমরা এখানে জুড়ে দিতে পারি, না রাখলেও কোনো অসুবিধা নেই। এইরকমই এখান থেকে একটা সোজাসুজি দাগ ছোট, তারপরে এখানে হচ্ছে আমরা এরকম ভাবে একটা ডট, এটা হয়ে যাবে এ। আরেকবার লিখছি আমি। তো এর মাথাতে যদি আমরা এইরকম ভাবে একটা দাগ টেনে দিই, তাহলে এটা হয়ে যাবে ওই। এ ছিল সেটা হয়ে যাবে ওই, এ ছিল তার মাথায় দাগ দিয়ে দিলে হয়ে যাবে ওই। তারপরে ও, ও লেখা সহজ, অকার যেরকম লিখেছিলাম সেই রকম প্রথমে আমরা লিখে নেব অ, তারপরে এখানে আমরা একটা দাগ দিয়ে এখান থেকে আর একটা উপরে দাগ দিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে ও। প্রথমে কেউ হাত তুলেছেন অথবা কেউ জয়েন করলেন হয়তো, কিন্তু কাউকে দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে এ ওই ও। আমি না। শোনা যাচ্ছে? কিছু বলছেন, আমি শুনতে পেলাম না। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। হ্যাঁ, বাকি কেউ কিছু বলছিলেন? আচ্ছা, কেউ কিছু বলেননি, ঠিক আছে। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ও হলো ও এর মতোই ও হবে, আরো একটি মাথাতে যদি আমরা দাগ দিয়ে দিই, এখানে আমরা প্রথমে অ লিখব, তারপরে আমরা যেরকম ও লিখেছিলাম ও এর মতোই আমরা এখানে লিখব, প্রথমে ও লিখব। তো এখানে একটি দাগ ছিল, এখানে হয়ে যাবে দুটি দাগ, তো এটা হয়ে যাবে ও। এরকম ভাবে আমরা লিখব। তারপরে কি হবে? বিসর্গ কিভাবে লিখব? আমরা ডট দিতে পারি অথবা এরকম ছোট ছোট গোলাকার আমরা চিহ্ন দিতে পারি দুটি, তাহলে এটা হয়ে যাবে বিসর্গ। অনুস্বার কিভাবে লিখব? একই রকম ভাবে প্রথমে অ লিখলাম, তারপরে অনুস্বার লিখতে হলে আমাদের মাত্রার ওপরে করতে হবে একটি ডট অথবা গোলাকার চিহ্ন, তো এটা হয়ে গেল অনুস্বার। এরপরে চন্দ্রবিন্দু কিভাবে লিখব? চন্দ্রবিন্দু লেখার নিয়ম হচ্ছে
যেরকম অনুস্বার হয়েছিল সেই রকমই হবে, ওপরেই হবে। এখানে আমরা লিখবো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু এরকম হবে, এটা আমরা গোলাকার করতে পারি এইরকম। তাহলে এটা হয়ে গেল চন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুটা বাংলার মতনই তো তার মানে। হ্যাঁ, একই রকম, একই রকম আছে। তাহলে এখানে স্বরবর্ণের আর কিছু বাকি রইলো আমাদের। স্বরবর্ণ আমরা এখানে শিখলাম কিভাবে লিখতে হয়, তো এরকমই আপনারাও প্র্যাকটিস করবেন। আর কোনো অসুবিধা হলে অবশ্যই বলবেন পরের ক্লাসে। এরপরে আমরা ব্যঞ্জন বর্ণ দেখি। স্যার ব্যঞ্জন, স্যার স্বরবর্ণের উচ্চারণগুলো একবার বলে দেবে, সবগুলো অক্ষরের এক এক হ্যাঁ করে? ঠিক, উচ্চারণের ক্লাস আপনাদের আলাদা করে হবে, তাও আমি একবার বলে দিচ্ছি। প্রথমে হ্রস্ব অ, তাহলে এটার উচ্চারণ সবসময় হ্রস্ব করতে হবে, দীর্ঘ করলে হবে না। আ, কণ্ঠ থেকে উচ্চারণ হবে, আ আ, কণ্ঠ থেকে উচ্চারণ করতে হবে। এখানে জিহ্বা বা অন্যান্য দাঁত বা আমাদের বাকযন্ত্রে যে সমস্ত অন্যান্য অঙ্গ রয়েছে, যে সমস্ত অন্যান্য অংশ রয়েছে, সেগুলির ব্যবহার খুব একটা বেশি হয় না, শুধুমাত্র কণ্ঠের ব্যবহারই এখানে বেশি, কণ্ঠ থেকে উচ্চারণটি হয় মূলত। আ, ঠিক আছে, আ। তো হ্রস্ব বলতে 1 সেকেন্ডেরও ধরুন কম সময়, সেই সময়ের মধ্যে আপনাকে উচ্চারণ করতে হবে আ, এটা ঠিক আছে। এরপর যখন আ, আমরা বাংলাতে যেটা বলি আ, তো এখানে আয়ের মতো উচ্চারণ না করে আমরা অটাকেই দীর্ঘ উচ্চারণ করব, আ আ, এটাকেই যদি আমরা দীর্ঘ উচ্চারণ করি, অ যেটা আমরা বললাম আ, সেটাকেই দীর্ঘ উচ্চারণ করলে সেটাই আ হয়ে যাবে। বাংলাতে আমরা আটাকে আলাদা রকম উচ্চারণ করি, অটাকে আলাদা রকম উচ্চারণ করি, অ বলি, আ বলি, তো এরকম উচ্চারণ নয়। অ এটারই দীর্ঘ হচ্ছে আ বাংলাতে, তো সংস্কৃতে সেরকম ভাবে উচ্চারণটা করতে হবে। আ যেটা বলছি আমরা হ্রস্ব করে, সেটাকেই দীর্ঘ করব, আ। 1 সেকেন্ডের কম হলে সেটা হবে হ্রস্ব, আর 1 সেকেন্ডের থেকে একটু বেশি হলে সেটা হবে দীর্ঘ। আ আ, তারপরে হচ্ছে ই। আমরা হ্রস্ব ই বলি বাংলাতে, কিন্তু এখানে হ্রস্ব শব্দটা বলার দরকার নেই, শুধুমাত্র বলবো ই, হ্রস্ব ই বলবো না, শুধু ই বলবো। ই উচ্চারণ করলেই, যদি আমরা হ্রস্ব উচ্চারণ করি, মানে কম সময় যদি উচ্চারণ করি, তাহলে সেটা হ্রস্ব ই হয়ে যাচ্ছে। সেই জন্য আলাদা করে বলার দরকার নেই যে আমি হ্রস্ব ই উচ্চারণ করছি, ই এটুকু উচ্চারণ করলেই হলো। এটাকেই যদি আমরা দীর্ঘ সময় ধরে উচ্চারণ করি, তখন সেটা হয়ে যাবে ই, 1 সেকেন্ডের একটু বেশি, ই ই ই, এইরকমই উ উ উ উ, রি 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 রি। তো এদের উচ্চারণ স্থান কি, কিভাবে উচ্চারণ করতে হয়, ইত্যাদি বিষয়গুলি আমরা পরে জানবো। এখন আমি শুধু বলে দিচ্ছি আপনাদের, শুধুমাত্র পরিচয়ের জন্য। উ উ, রি রি, লি, এটার দীর্ঘ নেই, লি। এ আই আই, এ আই, এগুলি সব দীর্ঘ, এ থেকে শুরু করে পরপর দীর্ঘ সবই, সেই জন্য উচ্চারণ করার সময় দীর্ঘ উচ্চারণ করতে হবে।
এখানে কিন্তু এ এটাকেই দীর্ঘ উচ্চারণ করলে ওই হবে না, এ এটা আলাদা আর ওই এটা আলাদা হিসেবে উচ্চারণ করতে হবে, দুটিই দীর্ঘ। এ এই দুটি দীর্ঘ করে উচ্চারণ করতে হবে। তারপরে হচ্ছে ও, সরি ও, ও আছে তারপরে ও, তো এই দুটিও দীর্ঘ। তাহলে পর পর এই চারটি হচ্ছে দীর্ঘ স্বর, স্বরবর্ণ। ও, 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 ঔ, এ, এই। তো উচ্চারণগুলি আমরা দীর্ঘ করে করব। তো সংস্কৃতে আপনারা তাহলে জানেন, হুম, বলুন। হর্ষ অটা অ- অটা হলো বললেন হর্ষ, আর ইটা বললেন হর্ষ, ঠিক। আর স্যার কোনটা বললেন, আর উটা বললেন হর্ষ, হুম, ঠিক। তিনটে তাই তো স্যার? দেখুন এখানে কি কি হ্রস্ব আছে দেখুন। তিনটে। অহ্রস্ব, অহ্রস্ব, ই অ হ্রস্ব, উ অ, ই, হ্রস্ব, উ। হ্যাঁ, রি হ্রস্ব আছে, ও রি আছে, হ্যাঁ। রি হ্রস্ব আছে, আচ্ছা 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 স্যার। রি, ঠিক হ্যাঁ আছে। স্যার, বাকিগুলি হচ্ছে দীর্ঘ। থ্যাংক ইউ স্যার। এরপরে বিসর্গ উচ্চারণ হবে হ এর মতো, হ, হ উচ্চারণ যেরকম হয় সেই রকম। ধরুন রাম শব্দের পরে বিসর্গ আছে, তাহলে উচ্চারণ হবে রাম হা, রাম হা, রাম হা। এখানে রাম বলবো না অথবা তাড়াতাড়ি উচ্চারণ করব না, যেহেতু র এর পরে আ আছে, আ মানে দীর্ঘ, তাহলে উচ্চারণটা করতে হবে দীর্ঘ। রাম, রাম, তারপরে বিসর্গ আছে তাহলে হ উচ্চারণ করতে হবে। রামঃ, রামঃ, রামঃ। যেখানে দীর্ঘ স্বর থাকবে সেখানে উচ্চারণ দীর্ঘ করতে হবে। সেই জন্য আপনারা খেয়াল করে থাকবেন যে যখন আমরা সংস্কৃত কখনো শুনি তখন দেখবেন অনেকটা সুর থাকে তার মধ্যে, সুর, তাই না? অনেকটা মনে হয় যেন গান করে করে পড়ছে। কেন মনে হয় বলুন? কারণ এখানে দীর্ঘ যে স্বরগুলি থাকে সেগুলির উচ্চারণের জন্য মনে হয় যেন সুর করে গান করে যেন পড়ছে, এরকম মনে হয়। অন্যান্য ক্ষেত্রে কি হয়, আমাদের দীর্ঘ স্বরের জন্য আলাদাভাবে দীর্ঘ উচ্চারণ করা হয় না। অ বললাম, আ বললাম, তাহলে আ এর জন্য যে দীর্ঘ সময়ের দরকার সেটা কিন্তু বাংলাতে নেই, তাই না? আমরা বলি রাম, রাম বলে দিলাম, দেখুন শেষে কিন্তু অকার আছে, লেখার সময় আমরা কিন্তু হলন্ত লিখি না। রাম যখন আমরা লিখছি তখন কি ময়ের পরে আমরা কি হলন্ত লিখি? হসন্ত বা হলন্ত যাই বলুন, হসন্ত বা হলন্ত আমরা লিখি না। তাহলে সেখানে অকার তো আছে, তাহলে আমরা কেন রাম বলছি, রাম কেন বলছি না? অকারের উচ্চারণ আমরা সেখানে করছি না, সেটা বাংলার নিয়ম। কিন্তু সংস্কৃতে যেটা লেখা হবে সেটাই বলা হবে, যেটা বলা হবে সেটাই লেখা হবে। সেই জন্য রা রাম শব্দে আকার আছে প্রথমে, তাহলে আ এর জায়গাতে দীর্ঘ উচ্চারণ করতে হবে। রাম, ময়ের শেষে অকার আছে, সেই জন্য অকারের উচ্চারণও রাখতে হবে, সেখানে হসন্ত বা হলন্ত উচ্চারণ করলে হবে না, রাম বললে হবে না, রাম। তো এই কারণেই দীর্ঘ স্বরের উচ্চারণ ঠিকঠাক হওয়ার জন্য সংস্কৃতে অনেক সময় আমাদের মনে হয় যেন সুর রয়েছে, একটা গানের মতো করে যেন পাঠ করা হচ্ছে, এরকম মনে হয়। তো এটা একটা কারণ হতে পারে। আর অনুস্বারের উচ্চারণ, অনুস্বারের উচ্চারণ নাকে হবে।
অনুস্বার এবং চন্দ্রবিন্দুর মধ্যে কি পার্থক্য বলুন তো? অনুস্বার আর চন্দ্রবিন্দুর মধ্যে কি পার্থক্য বলতে পারবেন? হুম, বাংলাতে কি পার্থক্য? কেউ একজন, এগুলির উচ্চারণ কেমন হয় বা ব্যবহার কেমন হয়, কেউ একজন বলার চেষ্টা করুন। স্যার ওমস্বর হচ্ছে দীর্ঘ উচ্চারণ এবং নাসিক্য বর্ণ তো তো চন্দ্রবিন্দুও নাসিক্য বর্ণ কিন্তু হ্রস্ব উচ্চারণ, মানে কম সময় লাগে। আচ্ছা, আর কেউ বলবেন? হ্যাঁ, চন্দ্রবিন্দু দিয়ে যদি চাঁদ বলি, একটা নাক দিয়ে উচ্চারণটা হয় আর একটু দীর্ঘ টাইমটা নেয় চাঁদ। আর অং অনুসারে তো অং উচ্চারণটা হয় না, মং কং এরকম। হুম, ঠিক। আর কেউ বলবেন? বলুন, যেটা যার মনে হচ্ছে বলুন। আর কেউ কিছু বলতে চান? অনুস্বার এবং চন্দ্রবিন্দু এই দুটির মধ্যে আমরা ব্যবহার কেমন করি বা এদের কিছু পার্থক্য আছে কিনা লক্ষ্য করেছেন কেউ কখনো? হ্যাঁ, যেমন হংস বলি, হয় হুম, অনুসার দন্তাস হংস। আর হুম, চাঁদ বললে চাঁদ বলি না, চাঁদ বললে কথাটা ঠিক, মানে নাক দিয়ে উচ্চারণ করতে হয় চাঁদ চন্দ্রবিন্দুর জন্য। হুম, হুম, তো অনুস্বরের মধ্যে একটা অনুরণন থাকে, হং হুম, মানে একটা অনুরণন হুম, থাকে, যেটা চন্দ্রবিন্দুর মধ্যে দুটোই নাসিক্য বর্ণ, মানে নাক দিয়ে উচ্চারণ হচ্ছে, কিন্তু চন্দ্রবিন্দুর মধ্যে কোনো অনুরণন থাকে না, কিন্তু অনুস্বরের ঠিক, মধ্যে একটা অনুরণন থাকে, হং একটা ঠিক, টান হাস। থাকে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক, একটা অনুরণন থাকে, এইটা তো খেয়াল করেছি। ঠিক, ঠিক, ভালো বলেছেন। আর কেউ কিছু বলতে চান? হ্যাঁ, অনুরণন যেটা বললেন সেটা হচ্ছে মানে আলাদাভাবে যেন এটাকে আমরা বুঝতে পারি, তাই না? আলাদাভাবে যেন উচ্চারণ হচ্ছে এরকম মনে হচ্ছে, মনে হয় অনুস্বারের ক্ষেত্রে। যেমন হামস বললেন, হাম, এখানে যেন অনুস্বার একটা আলাদাভাবে উচ্চারণ আমরা বুঝতে পারছি। কিন্তু চন্দ্রবিন্দু যার মাথাতে বসে সেই বর্ণের সাথেই উচ্চারণ হয়ে যায়। দেখুন, চাঁদ যেটা বলছিলেন সেখানে চ আকার আছে, তাহলে আকারের সাথেই উচ্চারণ হয়ে যাচ্ছে, আলাদা করে কিন্তু তার আর কোনো অস্তিত্ব আমরা বুঝতে পারছি না। আকারের উচ্চারণ থেমে গেলে তারপরে আলাদা করে যে চন্দ্রবিন্দুর উচ্চারণ সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কিন্তু হমসতে হকারকে বাদ দিলেও দেখুন, বা অকারকে বাদ দিলেও হ উচ্চারণ, উচ্চারণের পরেই দেখুন আসছে হম, তাই না? তারপরে চলতে থাকছে হামস। তাহলে এখানে অনুরণন যেটা বললেন আপনি ঠিকই বলেছেন যে অনুস্বার কিছুক্ষণ ধরে আমরা পরেও তাকে আলাদাভাবে অনুভব করতে পারি বা উচ্চারণ করতে পারি, কিন্তু চন্দ্রবিন্দু সেই বর্ণের সাথেই উচ্চারণ হয়ে যায়, আলাদা করে তার কোনো অস্তিত্ব বোঝা যায় না। এটা একটা পার্থক্য বলতে পারেন উচ্চারণের ক্ষেত্রে। তাহলে উচ্চারণ করার সময় এটা খেয়াল রেখে উচ্চারণ করবেন যে অনুনাসিক, সরি, চন্দ্রবিন্দু যদি থাকে তাহলে সেই বর্ণটাই অনুনাসিক হয়ে যাবে, সেই বর্ণটাই অনুনাসিক হয়ে যাবে যার কাছে, যার মাথাতে চন্দ্রবিন্দু থাকবে। অকারের ওপরে থাকলে অকারটা অনুনাসিক হয়ে যাবে, কিন্তু অনুস্বার থাকলে কিন্তু অকারটা অনুস্বার হচ্ছে না, অনুস্বার আলাদা করেই উচ্চারণ হচ্ছে আম, আম। কিন্তু চন্দ্রবিন্দু থাকলে অ যেটা আছে সেটাই নাসিকে উচ্চারণ হবে, নাকে উচ্চারণ হবে। অ, অ, অটাকেই নাকে উচ্চারণ করতে হবে, অ, এরকম ভাবে উচ্চারণ করতে হবে।
কিন্তু অয়ের অয়ের মাথায় যদি অনুস্বার থাকে তাহলে সেটা হবে আম। আম, অ আলাদা, অনুস্বার আলাদা, আম। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ঠিক আছে। এরপরে দেখুন ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আপনারা জানেন প্রতিটা কি কি কিভাবে শুরু হয়। তাহলে ক কিভাবে আমরা লিখবো, প্রথমে ক আছে, তাহলে ক কিভাবে লিখবো, মাত্রা, একদম সোজা দাগ, তারপরে এখানে একটা গোলাকার, এখানেও বের করে এরকম ভাবে আমরা ছেড়ে দেব, এটা হয়ে যাবে ক। আর একবার দেখাচ্ছি, সোজা দাগ, এপাশে একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত ঠিক নয়, পূর্ণবৃত্তই বলতে পারি আমরা, পূর্ণবৃত্ত, প্রায় পূর্ণবৃত্ত। তারপরে এই অংশটাকে এখানে আমরা ছেড়ে দেব, একই রকম ভাবে নিয়ে যেতে আমরা ছেড়ে দেব, এটাকে আর পূর্ণ করব না, তাহলে এটা হয়ে যাবে ক। এরপর হচ্ছে খ, এখানে একটা ছোট কার্ভ, তারপরে একটা বড় কার্ভ, তারপরে এখান থেকে আমরা ঘুরিয়ে ভেতরে একটা বৃত্ত করে নেব, তারপরে হচ্ছে এখান থেকে আমরা একটা সোজা দাগ এখানে নামিয়ে দেব, এটা হয়ে যাবে খ। দেখুন এখানে টাইপ করে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হয়ে গেল খ। আর একবার দেখাচ্ছি, এখানে ছোট কার্ভ, তারপরে একটা বড় কার্ভ, তারপরে এখানে আমরা এরকম ভাবে, তারপর এখান থেকে আমরা এখানে, তো এটা একটু এরকম হতে পারে, অথবা একটু বড় যদি বৃত্ত হয় অসুবিধা কিছু নেই, বড় একটু বড় হতে পারে বা একটু ছোট হতে পারে, অসুবিধা কিছু নেই। তো লেখার স্টাইলটা এরকম হতে হবে, এর কাছাকাছি একটু এদিক ওদিক হলে অসুবিধার কিছু নেই। তাহলে এটা খ হয়ে গেল। এরপরে হচ্ছে গ। গ লেখার জন্য মাত্রা দিতে হবে প্রথমেই, তারপর এখান থেকে সোজা দাগ অর্ধেক পর্যন্ত, তারপর এরকম ভাবে একটা আমরা ত্রিকোণ আকারের একটা গোল করার চেষ্টা করব, তারপরে এখান থেকে আমরা এরকম ভাবে সোজা দাগ দিয়ে দেবো। আর একবার দেখাচ্ছি, এইরকম এইরকম, তারপর সোজা দাগ, এটা হয়ে গেল গ। এখানেও টাইপ করা আছে, টাইপ দেখুন একই রকম আছে। কোনো অসুবিধা হচ্ছে আপনাদের লিখতে বা বুঝতে? না স্যার। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি। ঘ লেখা দেখুন, উল্টো দিক থেকে দুটি আমরা বৃত্ত করব, এরকম ভাবে উল্টো দিক থেকে দিয়ে একটু উপরে তুলে ছেড়ে দেব, তারপরে এখান থেকে সোজা দাগ মিলিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে ঘ। এখান থেকে সোজা দাগ মিলিয়ে দেব, ঘ হয়ে যাবে। আর একবার দেখাচ্ছি, এইরকম ভাবে দুটি বৃত্ত, তারপরে এখান থেকে আমরা সোজা দাগ নামিয়ে দেব, এটা হয়ে যাবে ঘ। ঙ লেখার নিয়ম, এরপর হচ্ছে ঙ। ঙ ঙ লেখার নিয়ম হচ্ছে এখান থেকে ছোট দাগ, তারপর যেরকম আমরা ই লেখার সময় একটা কার্ভ করেছিলাম সেরকম কার্ভ, বা ড বলতে পারেন, তো এরকম। এইটা হয়ে গেলে এখানে আমরা একটা ডট দিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে ঙ।
ঙ, নাকে উচ্চারণ হবে এবং কণ্ঠে, নাক এবং কণ্ঠ। ঙ, ক খ গ ঘ ঙ। ক খ গ ঘ হচ্ছে শুধুমাত্র কণ্ঠ, ক খ গ ঘ চারটে হচ্ছে শুধুমাত্র কণ্ঠ, উচ্চারণ হবে শুধুমাত্র কণ্ঠ থেকে। আর ঙটা উচ্চারণ হবে কণ্ঠ এবং নাসিকা, নাক, কণ্ঠ এবং নাক। ঙ, 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 কা খা গা ঘা ঙ, কা খা গা ঘা ঙ। এই পাঁচটি বর্ণকে একসাথে উচ্চারণ করলে আমরা সঠিক উচ্চারণ করতে পারি, সহজ হয় সঠিক উচ্চারণ করতে। কা খা গা ঘা ঙ। তো ঙ উচ্চারণ যদি কারোর অসুবিধা হয় তাহলে একসাথে উচ্চারণ করতে হবে, ক থেকে শুরু করতে হবে। কা খা গা ঘা ঙ, কা খা গা ঘা ঙ। কেন একসাথে করতে হবে? না, এদের উচ্চারণ হচ্ছে একই জায়গা থেকে, কণ্ঠ থেকে। সেই জন্য যদি কণ্ঠ এবং নাসিকা একসঙ্গে উচ্চারণ করতে না পারেন তাহলে আগে ক খ গ ঘ করলেন শুধু কণ্ঠ থেকে, তারপরে ঙটার সময় কি করতে হবে? নাককে, নাকে উচ্চারণ করতে হবে, ঙ, কা খা গা ঘা ঙ। তাহলেই হয়ে যাবে। অভ্যাস করবেন, অবশ্যই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এরপরে হচ্ছে চ, মাত্রা। মাঝ বরাবর এরকম একটা ছোট দাগ, তারপর এখান থেকে এইরকম ভাবে অর্ধ পান পাতার মতো, অর্ধ পান পাতা, এখান থেকে আমরা একটা দাগ দিয়ে দিলেই এটা হয়ে যাবে চ। অর্ধ পান পাতা, বুঝতেই পারছেন, পান পাতা যেরকম দেখতে হয় তাকে যদি আমরা মাঝে মাঝে কেটে দিই তাহলে এইরকমই হবে। তাহলে এটা হয়ে গেল চ। দেখুন চ একই রকম আছে, টাইপের সাথে অনেক সময় মেলে না আমাদের লেখা, কিন্তু চেষ্টা করতে হবে যাতে মিলে। সে ফন্ট আলাদা হলে, নানা রকম স্টাইল থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ ফন্টের সাথে যেন মিলে সেরকম ভাবেই লিখতে হবে। তো এইরকম ভাবে লিখলে আশা করছি মিলবে সব। এরপরে হচ্ছে ছ, ঘ যেরকম লিখেছিলেন ঘয়ের মতোই লিখলেন, তারপরে এখানে তুলে একটা গোল দিয়ে দেবেন, তারপর এখান থেকে এরকম ভাবে একটা নামিয়ে দেবেন, একটা ছোট দাগ দিয়ে এখানে জুড়ে দেবেন, তারপরে হচ্ছে মাত্রা। তো এটা হয়ে গেল ছ। ঘ যেরকম লিখেছিলেন উল্টো দিকে দুটো বৃত্ত, তারপরে এই দিকে একটু স্যার দূরে। বলুন। স্যার আমি কিছু লেখা দেখতে পাচ্ছি না তো, বাকিরা মানে দেখতে আপনি পাচ্ছেন? ইয়েটা শুনতে পাচ্ছি। আমার হ্যাঁ লেখা দেখা এখন যাচ্ছে। হ্যাঁ এবার এবার দেখা গেল, ঠিক আছে। আচ্ছা, বাকিরা দেখতে পাচ্ছিলেন অথবা দেখতে হ্যাঁ, পাচ্ছিলেন না কেউই? স্যার দেখা আমি যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আরেকবার দেখাচ্ছি ছ কিভাবে লিখবেন। এখান থেকে দুটি বৃত্ত, তারপরে গোল দাগ, তারপর উপর থেকে এরকম ভাবে টেনে একটা ছোট দাগ দিয়ে জুড়ে দেবেন, এটা হয়ে যাবে ছ। তো এই যে গোল গোল যে অংশটা সেটা আরেকটু উপরে করলে ভালো, যেরকম আগেরটা যেটা হয়েছিল তার মতো, একটু উপরে তুলে তারপরে গোল, এটা হয়ে গেল ছ। এরপর জ কেমন হবে? জ হচ্ছে এরকম ভাবে একটা অর্ধবৃত্ত, তারপর এরকম একটা দাগ, তারপর এখান থেকে একটা পূর্ণ দাগ, তারপর মাত্রা, এটা হয়ে গেল জ। আচ্ছা, একটা লাইন ছেড়ে লিখি তাহলে সুবিধা হবে। দেখুন জ কিভাবে লিখবেন।
এখান থেকে এরকম ভাবে শুরু করলেন, তারপরে একটা ছোট দাগ, তারপর এখান থেকে যোগ করে দিলেন, এটা হয়ে গেল জ। ঝ লেখাটা একটু বেশি আপনাকে দেখতে হবে, একটু বেশি লিখতে হবে। ঝ, ই লিখেছিলেন হ্রস্ব ই, সেই রকমই করলেন। প্রথমে হ্রস্ব ই লিখলেন, তারপর এখান থেকে একটা ছোট দাগ দিয়ে জুড়ে দিলেন, এটা হয়ে গেল ঝ। আরেকবার দেখাচ্ছি, ই, হ্রস্ব ই লিখেছিলেন, একই রকম ভাবে লিখলেন এখানেও, নিচের যে কার্ভ আছে সেটার সঙ্গে এরকম ভাবে লম্বা দাগটিকে জুড়ে দিলেন ছোট দাগ দিয়ে, এটা হয়ে যাবে ঝ। এবার ঞতে আসি। ঞ একই রকম ভাবে উচ্চারণ যেটা বলেছিলাম ঙ ক্ষেত্রে, সেরকমই ঞ ক্ষেত্রেও উচ্চারণটা হচ্ছে নাসিকাতে হবে। এখানে এরকম ভাবে তারপরে একদম মাঝ বরাবর জুড়ে দেবেন, এটা হয়ে যাবে ঞ। ঞ, নাসিকা উচ্চারণ করতে হবে ঞ। তাহলে এখানে উচ্চারণটা একটু বলে নিই, চ ছ জ ঝ ঞ, চ ছ জ ঝ ঞ। চ ছ জ ঝ পর্যন্ত উচ্চারণ হবে তালুতে। তালু, তালু মানে হচ্ছে আমাদের যে ওপরের দাঁত আছে, ওপরের যে দাঁতের সারি, দাঁতের সারির পরেই যে শক্ত অংশ মাড়ি, মাড়ি বলি আমরা তাই না, মাড়ি, দাঁতের মাড়ি, তো সেই মাড়ির থেকে আর একটু পরের অংশ, সেটাকে আমরা বলবো তালু। মাড়ির কাছাকাছির অংশকে আমরা বলবো তালু, ওপরের দাঁতের, ঠিক আছে, ওপরের দাঁতের মাড়ির পরের অংশটা হচ্ছে তালু। তো সেখান থেকে উচ্চারণ হয়, সেই জন্য এগুলিকে বলা হয় তালব্য, তালব্য বর্ণ। তালু, তালু থেকে উচ্চারণ করতে হবে। চ ছ জ ঝ ঞ। ঞ এর ক্ষেত্রে তালু এবং নাসিকা, নাকে উচ্চারণ হবে, তালু এবং নাক থেকে উচ্চারণ হবে ঞ। আগে যেরকম ক খ গ ঘ শুধুমাত্র কণ্ঠ হয়েছিল এবং ঙ যেটা ছিল সেটা নাসিকা যোগ হয়েছিল, কণ্ঠ এবং নাসিকা। সেই রকমই একই রকম ভাবে চ ছ জ ছ ঞ, এখানেও চ ছ জ ঝ পর্যন্ত চারটি বর্ণ এখানে উচ্চারণ হবে শুধুমাত্র তালু থেকে, মানে জিহ্বা তালুতে গিয়ে স্পর্শ করবে, জিহ্বা তালুতে স্পর্শ করবে, সেখান থেকে বর্ণটা উচ্চারণ হবে চ ছ জ ঝ। উচ্চারণ করে সকলে নিজে নিজে দেখুন যে আপনার জিহ্বা অগ্রভাগ তালুকে স্পর্শ করছে কিনা। যদি স্পর্শ না করে তাহলে সেখান থেকে স্পর্শ করে বর্ণ উচ্চারণ করতে হবে, তবেই সঠিক উচ্চারণটা হবে, না হলে অন্য রকম শুনতে লাগবে। চ ছ জ ঝ ঞ। আর যখনই ঞ উচ্চারণ করবেন তখন তালুতে জিহ্বা স্পর্শ করবে, আর শব্দ হচ্ছে নাসিকা থেকে উচ্চারণ হবে, নাক থেকে উচ্চারণ হবে ঞ ঞ ঞ। আগেরটা ছিল কণ্ঠ নাসিকা, তার উচ্চারণ ছিল ঙ ঙ ঙ ঙ, আর এটা হচ্ছে তালু নাসিকা ঞ ঞ ঞ। দুটির মধ্যে দেখুন পার্থক্য চলে আসছে। আর যদি আমরা সেই স্থান থেকেই যদি উচ্চারণ না করি তাহলে কিন্তু আমরা পার্থক্য করতে পারবো না, সব যেন আমাদের মনে হবে ঙ ঙ ঙ ঙ ঙ ঙ, সেই একই হয়ে যাবে। তো সেই জন্য কণ্ঠ নাসিকা ঙ ঙ ঙ, আর তালু নাসিকা ঞ ঞ ঞ, দুটির মধ্যে পার্থক্য আছে। আপনারা প্র্যাকটিস করবেন, সকলের হয়ে যাবে। আজকে শুধু জানুন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, সাথে সাথে প্র্যাকটিস করছেন, আমার সাথে সাথে আপনারা মিউট রেখেই প্র্যাকটিস করুন। আর তারপরে আপনারা নিজেরা যখন আবার
সময় পাবেন ফাঁকা তখন আবার প্র্যাকটিস করে নেবেন। এরপরে হচ্ছে ট। ছোট দাগ, তারপরে এখান থেকে বাম পাশে এরকম ভাবে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দেব। এটা হয়ে যাবে ট। খুব সহজ। এখান থেকে ছোট দাগ, তারপরে এরকম গোলাকার বৃত্ত অর্ধেক পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেব। তারপরে ঠ লেখার আরো সহজ নিয়ম, এই বৃত্তটাকেই পূর্ণ করে দিলেই সেটা ঠ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গোলাকার বৃত্ত করে দেবেন, তাহলে এটা কিন্তু ঠ হয়ে যাবে। তারপরে ট ঠ হলো, এখানে হবে ড। ড আমরা হ্রস্ব ই এর মতোই হবে, কিন্তু একটু অন্যরকম। এখানে আমরা নিচের যে অংশে আমরা দাগ দিয়েছিলাম ওই রকম কিন্তু এখানে দাগ হবে না। ই এর ক্ষেত্রে আমরা নিচে দাগ দিয়েছিলাম সেরকম দাগ এখানে হবে না। এখানে নিচের যে গোলাকার বৃত্ত ওটা একটু ওপরে গিয়ে শেষ হয়ে যাবে, ব্যাস। এটা হয়ে যাবে ড। তো ই এর মতোই, কিন্তু ই একেবারে সেম নয়। তারপরে ট ঠ ড হলো, এবার ঢ হবে। একই রকম ভাবে এখান থেকে ছোট দাগ, তারপর ট যেরকম লিখেছিলাম সেরকম মতো ঘুরিয়ে মাথাতে একটা গোলাকার বৃত্ত, তাহলে এটা হয়ে যাবে ঢ। এরপরে ণ। ণ লেখাও সহজ। এখান থেকে এরকম ভাবে আমরা তিলকের মতো করে, তারপরে পাশে একটা দাগ, এটা হয়ে গেল ণ। তো যেটা আমরা বাংলাতে বলি মূর্ধন্য। মূর্ধন্য আমরা মূর্ধাতে উচ্চারণ করতে পারি না হয়তো, সেই জন্য আমরা বলে থাকি, এটাকে বলেই বুঝিয়ে দিই যে আমরা মূর্ধা থেকে উচ্চারণ করছি, কিন্তু বুঝে নিতে হবে আপনাকে মূর্ধন্য। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে আমরা মূর্ধন্য বলে কিন্তু বলবো না, আমরা বলবো ন, শুধুমাত্র ন বলবো। তাহলে বুঝবে কি করে এটা কোন ন, সেটা উচ্চারণ করেই বোঝাতে হবে আপনাদের। যেরকম ভাবে আমরা ম ঞ উচ্চারণ করেছি সেরকম ভাবে এখানে উচ্চারণ করতে হবে ণ ণ ণ। এটা উচ্চারণটা আমরা কিভাবে করব, এটা উচ্চারণ করার নিয়ম হচ্ছে জিহ্বা মূর্ধাকে স্পর্শ করবে। মূর্ধা বলতে, মূর্ধা অনেক সময় আমাদের মাথাকে বোঝায়, তাই না? তো বা ওপরের অংশটাকে বোঝায়, আমাদের উপরি ভাবকে। তাহলে দাঁতের যে মাড়ি, তারপরে যে আমরা পেলাম তালু, তো তালুর একটু উপরের অংশকে আমরা বলবো মূর্ধা। তো সেখান থেকে উচ্চারণ হবে, জিহ্বা সেখানে গিয়ে স্পর্শ করবে, জিহ্বা রোল হয়ে যাবে এবং সেখানে গিয়ে স্পর্শ করবে ণ ণ ণ। কিন্তু নাসিকা উচ্চারণ হতে হবে, যেহেতু এটা নাসিক বর্ণ, তাহলে এখানে উচ্চারণ হবে ন। ট ঠ ড ঢ ন। তো ডিরেক্ট ন উচ্চারণ করতে পারবেন না, একটু কঠিন মনে হবে, সেই জন্য ট থেকে শুরু করতে হবে। ট হচ্ছে মূর্ধাতে শুধুমাত্র উচ্চারণ হবে, ট ঠ ড ঢ। এরপরে হচ্ছে মূর্ধার সাথে নাসিক, নাসিকা, তাহলে হয়ে যাবে ন ন। ট ঠ ড ঢ ন, ট ঠ ড ঢ ন। শুনবেন আর উচ্চারণ করবেন, হয়ে যাবে। তাহলে মূর্ধা বলতে কোন অংশটি বোঝানো হলো, তালুর ওপরের অংশ, ওপরের দাঁত মাড়ি, তারপরে তালু, তারপরে হচ্ছে মূর্ধা। তো সেখানে জিহ্বা স্পর্শ করবে উচ্চারণের সময়, তাহলে ঠিকঠাক উচ্চারণ হবে, না হলে আমাদের তোতলামি হবে।
টা, ঠা, ডা, ঢা, ড়া। তো সেই জন্য অনেক সময় ডাক্তারেও আমাদের সংস্কৃত উচ্চারণ ঠিকভাবে করতে পারলে অনেক সময় তোতলামি ছেড়ে যায়। ডাক্তাররাও রেকমেন্ড করে সংস্কৃত উচ্চারণ করার জন্য বা বিভিন্ন রকমের উচ্চারণ করার জন্য। তো সংস্কৃততেও যদি আমরা নিয়ম মেনে উচ্চারণ করি, তাহলে যদি আমরা উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের কথার মধ্যে স্পষ্টতা আসবে। তো আমরা চেষ্টা করব যতটা হয়। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। এখানে যেগুলি আমরা অভ্যাস করলাম, এগুলিতে কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো বর্ণ লিখে দেখাতে হবে, অথবা সবগুলি আপনারা পারছেন, বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে এখানে আমরা এবার দেখব ত কিভাবে লিখতে হয়। ত সোজা দাগ, মাঝ বরাবর এখান থেকে একটা অংশ বের করে আমরা এরকম ভাবে একটু ঘুরিয়ে নামিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে ত। আর একবার দেখাচ্ছি, এখান থেকে সোজা দাগ, তারপর এখান থেকে একটু ঘুরিয়ে নামিয়ে দেব, ব্যাস এটা হয়ে গেল ত। থ এইরকম ভাবে মাথাতে একটা গোল, তারপরে আবার গোল, তারপর এরকম ভাবে ঘুরিয়ে নিয়ে গিয়ে এখান থেকে সোজা দাগ দিয়ে মিলিয়ে দেব, এটা হয়ে গেল থ। আর একবার দেখাচ্ছি, এখানে মাথাতে গোল, তারপর ছোট একটা কার্ভ, তারপরে বড় দাগ দিয়ে এখানে মিলিয়ে দেব, এটা হয়ে গেল থ। এরপরে হচ্ছে দ। ছোট দাগ, এইরকম ভাবে আমরা এখানে একটা ছোট দাগ বের করে ছেড়ে দেব, এটা হয়ে গেল দ। আরো একবার দেখাচ্ছি, এইরকম, বা গোলটা আরেকটু নিচে নিয়ে আসলে ভালো হয়, মাঝেরটা ঠিক হয়নি, একটু নিচে নামিয়ে এসে তারপরে এরকম গোল করলে ভালো। এটা হয়ে গেল দ। ধ কিরকম হবে, এখান থেকে এইরকম, যেমন ধরুন আপনি ঘ যে যখন লিখলেন, ঘয়ের ক্ষেত্রে পূর্ণ মাত্রা ছিল এবং এই মাথাতে গোল ছিল না ঘয়ের ক্ষেত্রে, তো ঘয়ের মতোই কিন্তু এখানে মাথাতে গোল হবে। আর ধয়ের মতোই আছে তারপরে, কিন্তু এটা অর্ধ মাত্রা, এইখানে শুধুমাত্র মাত্রা হবে, পুরো অংশতে মাত্রা হবে না। এরপরে হচ্ছে ন। ন কিভাবে লিখবো, এইরকম ভাবে আমরা এখান থেকে গোল করে শুরু করব,
তারপরে এখান থেকে আমরা জুড়ে দেব। এটা হয়ে গেল ন। আরেকবার দেখাচ্ছি। এটা হয়ে গেল ন। এদের উচ্চারণ কেমন হবে? তা থা তা থা না। এদের উচ্চারণ হবে দন্ত থেকে। জিহ্বা ওপরের দাঁতকে স্পর্শ করবে উচ্চারণ করার সময়। দেখুন দাঁত থেকে উচ্চারণ হচ্ছে কিনা। তা থা দা ধা না। নয়ের সময়ে নাসিকাও যোগ হবে। না না। দাঁতও থাকবে এবং নাসিকাতে উচ্চারণ হবে না। তাহলে তা থা দা থা না। এদের উচ্চারণ হয়ে গেল দন্ত থেকে। তা থা দা ধা। এরপরে নাক যোগ হবে না। দাঁত এবং নাক। এরপরে হচ্ছে প। এখান থেকে এরকম ভাবে ঘুরিয়ে এখানে সোজা দাগ দিয়ে দেব। এখান থেকে সোজা দাগ দিয়ে দেব। এটা হয়ে যাবে প। আর একবার দেখাচ্ছি। এই রকম ধরনের হবে প। আর কিছু বাকি আছে, আর কিছু আমরা দেখে নেব। প হয়েছে। এরপরে ফ। ফ পয়ের মতোই হবে শুরুটা। এখান থেকে দেখুন প লিখলাম আমরা, তারপরে এখানে না থেমে আমরা এখানে ক এর মতো করে শেষ করব। ক যেরকম লিখেছিলাম সেরকম ক এর মতো করে শেষ করব। তাহলে আমরা প যেরকম লিখছি প্রথমে প এর মতোই লিখবো। প্রথমে এখানে সোজা দাগ দিয়ে প লিখলাম, তারপরে প লিখেই আমরা না থেমে আরো একটি অংশ এখান থেকে আমরা জুড়ে দেব। তাহলে এটা হয়ে যাবে ফ। তারপরে দেখুন ব কিভাবে লিখব। ব এখান থেকে গোল বৃত্ত, তারপরে এখানে একটা দাগ। তাহলে এটা হয়ে গেল বর্গীয় ব। এটা বর্গের মধ্যে আছে। বর্গীয় ব কেন বর্গীয় বলা হয় বলুন তো? বর্গীয় ব কেন বলা হচ্ছে বলুন, কে বলবেন? কেউ বলবেন বর্গীয় ব কেন বলা হচ্ছে? স্যার এটা হচ্ছে এই যে ক থেকে ম অব্দি যে স্পর্শ বর্ণগুলো একটা একটা বর্গে তো ভাগ হয়েছে। ক বর্গ, খ বর্গ, এই ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, তার ঠিক, মধ্যে এই বটা অবস্থিত, সেই কারণে একে বর্গীয় ব বলা হয়। একদম একদম ঠিক। তাহলে বর্গ মানে হচ্ছে সমূহ, একটা গ্রুপ। তো এটা গ্রুপের মধ্যে আসে। কোন গ্রুপ?
না যে আমাদের 5 রকমের যে একটা গ্রুপ করা হয়েছে, যে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ, এই 5টি গ্রুপ। তো 5টি গ্রুপে 5টি করে বর্ণ আছে, তো সেই জন্য এগুলিকে বর্গীয় বলা হয়, বর্গীয় ব। আর একটা ব আছে যেটা অন্তঃস্থ ব, সেই জন্য একে আলাদা বোঝানোর জন্য বলা হচ্ছে বর্গীয় ব। আর যদি উচ্চারণ করে বোঝাতে চান তাহলেও এটার উচ্চারণেও পার্থক্য আছে, সেটা আমরা দেখব, উচ্চারণ করার সময় আমরা দেখব। তাহলে এখানে কি হলো, প ফ ব, এরপরে হবে ভ। ভ এর মাথাতে গোল দিয়ে শুরু হবে, তারপরে আবার মাঝে একটা গোল হবে, তারপরে এখানে দাগ দিয়ে আমরা মিলিয়ে দেব। তো এইরকম হয়ে যাবে ভ। আর একবার দেখাচ্ছি, মাথাতে গোল দিয়ে শুরু হবে, মাঝে আবার গোল, তারপরে এখানে আমরা দাগ দিয়ে মিলিয়ে দেব, এটা হয়ে যাবে ভ। ম শুধুমাত্র মাঝে গোল, এটাকে পূর্ণ মাত্রা দিয়ে দিলে এটা হয়ে যাবে ম। তাহলে প ফ ব ভ ম, এদের উচ্চারণ স্থান হচ্ছে দুটি ঠোঁট। দুটি ঠোঁট পরস্পরকে স্পর্শ করবে। উচ্চারণ করার সময় ওপরের ঠোঁট এবং নিচের ঠোঁট পরস্পরকে স্পর্শ করবে, তাহলেই এই বর্ণগুলি উচ্চারণ ঠিকঠাক ভাবে হবে। প ফ ব ভ ম, প্রতিটাতেই কিন্তু ঠোঁট স্পর্শ করতে হবে, পরস্পর ঠোঁট স্পর্শ করবে। প ফ ব ভ ম, প ফ ব ভ ম। তাহলে এখানে ম যেটা আছে সেটা নাসিকা, শেষ বর্ণ পঞ্চম বর্ণ যেটা সেটা নাসিকা। তো সেটার উচ্চারণ বোঝানোর জন্য আপনাকে নাকে থেকে উচ্চারণ করতে হবে, ম ম ম। দুটি ঠোঁট স্পর্শ করবে এবং উচ্চারণ হবে নাক থেকে, ম। প ফ ব ভ ম। এরপরে কি আসছে, ঞ, অন্তঃস্থ য়, আমরা যেটা বলি য়। তাহলে য় লেখার নিয়ম দেখুন, ছোট কার, তারপরে বড়, তারপরে জুড়ে দেওয়া, খুবই সহজ। এখান থেকে একটি কার্ভ করলাম, তারপরে আবার একটি কার্ভ করলাম, আর একটা দাগ দিয়ে জুড়ে দিলাম, এটা হয়ে গেল য়। তারপরে কি আসবে, র। র দেখুন দুইয়ের মতো হয় অনেকটা, কিন্তু দুইয়ের মতোই লিখলে হবে না। এখান থেকে শুরু করবেন, একটু কার্ভ করলেন, তারপরে এখান থেকে সোজা দাগ। এই এই যে কার্ভটা আছে, এই কার্ভের সাথে নিচের যে দাগ যেখানে শেষ হচ্ছে, এই অংশটা যেন প্রায় একই রকমের থাকে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। একই রকম বলতে এটা যেন একই সরল রেখাতে থাকে, এটা আপনাকে একটু দেখে নিতে হবে, যেন প্রায় সরল রেখার মধ্যে থাকে, তাহলে এটা ঠিকঠাক হয়েছে বলে আপনি ভাবতে পারবেন। আরেকবার দেখাচ্ছি, ধরুন এখান থেকে আপনি শুরু করলেন কার্ভটা, তো কার্ভটা যতদূর পর্যন্ত গেল, তো সেখানে গিয়েই আপনাকে কিন্তু এই দাগটাকে শেষ করার চেষ্টা করতে হবে কাছাকাছি, তাহলে এটা হয়ে যাবে র। আর কার্ভটাও কিন্তু খুব বেশি কিন্তু হবে না, কাছাকাছি ছোট অংশের মধ্যে, মানে এই যে কার্ভটা যদি আমরা এই রকম করে দিই না, এই রকম এতটা কিন্তু করলে কিন্তু হবে না। এই যে প্রথম কার্ভ যেটা আছে, ছোট্ট একদম কার্ভ হয়েছে, বেশি বড় হয়, এই রকম ধরনের কার্ভটা করতে হবে, বেশি এই রকম যেন না হয়ে যায়, তাহলে ঠিকঠাক থাকবে। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তাহলে পরের বর্ণে যাচ্ছি,
এরপরে হচ্ছে ল। ল কিভাবে লিখবো? মাত্রা, এখান থেকে একটা দাগ, তারপরে এখান থেকে আমরা দুটি অংশ এরকম হবে, এটাই ল হয়ে যাবে। অথবা আরো লেখার স্টাইল আছে, এখান থেকে শুরু করতে পারেন এইরকম ভাবে, তারপরে জুড়ে দিলেন, এটা হয়ে গেল ল। দুই রকম ভাবে লেখা যেতে পারে, প্রথমে দাগ দিয়ে নিতে পারেন অথবা মাথা থেকে শুরু করতে পারেন। এরপরে আসছে ওয়া। এদের উচ্চারণগুলি আমি বলছি। ওয়া লেখা সহজ, শুধুমাত্র একটি বৃত্ত করে দিলেই এটা লেখা হয়ে যাবে। এটার কিন্তু ভেতরে দাগ হবে না, বর্গীয় বয়ে দাগ হয়, এটাতে দাগ হয় না। এই দুটির মধ্যে পার্থক্য আছে উচ্চারণে, বর্গীয় ব এবং অন্তস্থ ব, এই দুটির মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? না, আমরা আগেরটা জেনেছি উচ্চারণ, যে দুটি ঠোঁট মিলে উচ্চারণ করতে হবে, ব ব ব। আর এটার ক্ষেত্রে হচ্ছে যেটা আমরা বিবেকানন্দ বলি, তাই না? বিবেক শব্দ ব্যবহার করি যেখানে, তো এটার উচ্চারণ কেমন হবে? ওপরের দাঁত এবং নিচের ঠোঁট, ওপরের দাঁত নিচের ঠোঁটকে স্পর্শ করবে উচ্চারণ করার সময়। ওয়া বলুন, ওয়া, সকলে প্র্যাকটিস করুন। ওয়া, ওপরের দাঁত যেন নিচের ঠোঁটকে স্পর্শ করে, পরস্পর দুটো ঠোঁটকে স্পর্শ করবে না, তাহলে কিন্তু ব হয়ে যাবে। ব বলতে চাইছি না আমরা, আমরা বলছি ওয়া। ওয়া, ওপরের দাঁত নিচের ঠোঁটকে স্পর্শ করবে। ওয়া, বিবেক, 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 বিবেক বললে কিন্তু হবে না, বিবেকও হয় না উচ্চারণ, উচ্চারণ হয় বিবেক, বিবেক। তো দুটির মধ্যে পার্থক্য আছে, তো এটা আপনারা চেষ্টা করবেন যেরকম ভাবে বললাম সেরকম ভাবে। আর ল হচ্ছে দন্ত, দাঁতে থেকে উচ্চারণ হয় ল। আর র হচ্ছে মূর্ধা, র, মূর্ধা, মূর্ধা থেকে উচ্চারণ হবে র। আর য় হচ্ছে তালু, য়, তালু, তালু থেকে উচ্চারণ হবে য়, য়, ইয়া রা লা ওয়া, ইয়া রা লা ওয়া। ঠিক আছে? এরপর কি আছে? স। স এর উচ্চারণ আমাদের অনেক ভুল হয়, বাংলাদেশ, আমরা যারা বাঙালি আছি তাদের বিশেষভাবে আমাদের তিনটি যে স আছে এটার উচ্চারণ কিন্তু প্রচুর ভুল হয়, তো এখানে একটু খেয়াল করতে হবে কি রকম ভাবে উচ্চারণ করা যায়, তো সেটা আমরা দেখবো এখন। দেখুন, প্রথমেই আমরা তালব্য স, তালব্য সই আমাদের উচ্চারণ হয় বেশিরভাগ। তালব্য স লেখার নিয়ম, মাথাতে গোল হবে, র এর মতোই হবে কিন্তু মাথাতে গোল হবে, এটাই পার্থক্য, আর একটা দাগ থাকবে পাশে, এটা হলো তালব্য স। আর একবার লিখে দেখাচ্ছি, তালব্য স, মাথাতে গোল থাকবে, র এর মতো হলেও মাথাতে গোল থাকবে, এটাই পার্থক্য, আর পাশে একটা দাগ থাকবে, তাহলে এটা হবে তালব্য স। এর উচ্চারণ হচ্ছে তালুতে, সেই জন্য একে বলা হয় তালব্য স, তালুতে উচ্চারণ। তাহলে উচ্চারণের সময় খেয়াল করতে হবে যাতে আমার জিহ্বা তালুকে স্পর্শ করে, তালু মানে মাড়ির পরের অংশটি, স, স, স। দেখুন সেখানে উচ্চারণ করাটা খুব সহজ, কারণ আমরা সব সই ওইখানেই উচ্চারণ করে থাকি। এরপরে হচ্ছে মূর্ধস্ব। তো এরপরে আমরা কখনোই কিন্তু মূর্ধস্ব বলবো না, আমরা উচ্চারণ করেই বুঝিয়ে দেব যে আমরা মূর্ধস্ব বলছি। মূর্ধস্ব লেখার নিয়ম, প এর মতো হবে, প লিখলাম প্রথমে, প,
তারপরে মাঝে একটা দাগ ওপর থেকে নিচে, এটা হয়ে গেল মূর্ধা ষ। তো এর উচ্চারণ মূর্ধা থেকে হবে স স স স। স আর স পার্থক্য করতে আপনাদের শিখতে হবে। স এবং স, স স, মূর্ধ স বলবো না, আমরা উচ্চারণ করেই বোঝাবো যে আমরা কোন স বলছি। স স স স স স স স, দুটির মধ্যে পার্থক্য আছে। যখন আমরা তালব্য বর্ষ বলছি তখন তালু থেকে জিহ্বা তালুকে স্পর্শ করছে, আর যখন মূর্ধা স বলছি তখন মূর্ধাকে স্পর্শ করছে। স স স স, আলতো ভাবে স্পর্শ করবে, একদম জোর করে স্পর্শ করার কোনো দরকার নেই, যতটুকু স্পর্শ হচ্ছে ততটুকুই, কিন্তু সেইখানে স্পর্শ করতে হবে, তাহলেই হবে। এরপর হচ্ছে দন্তস্ব। দন্তস্ব আমরা বুঝতেই পারছি কোথায় উচ্চারণ হবে, দাঁতে থেকে উচ্চারণ হবে দন্তস্ব। এরকম ভাবে আমরা লিখব, এখান থেকে একটা পুরো অংশটা আমরা এরকম ভাবে ত্রিকোণ করে নিলাম, তারপর একটা দাগ, তারপর সেটা মিলিয়ে দিলাম, এটা হয়ে গেল দন্তস্ব। তো এখানে উচ্চারণ কেমন হবে, দাঁতে থেকে সা সা সা, দেখুন তীক্ষ্ণ উচ্চারণ হবে সা, আগের গুলি কিন্তু অতটা তীক্ষ্ণ ছিল না। সা সা। তালব্য স উচ্চারণ হবে তালু থেকে স স স, মূর্ধা থেকে হবে মূর্ধা স স স স, দন্ত স হবে দাঁতে থেকে সা সা সা, জিহ্বা দাঁতকে স্পর্শ করবে সা সা সা। তো উচ্চারণ কিন্তু খুবই জরুরি, আপনাদের ঠিকঠাক উচ্চারণ না হলে মনে হবে যেন বাংলাই বলছে। যে কোনো শব্দ উচ্চারণ করলে সংস্কৃত বললেও আপনারা কিন্তু সেই সংস্কৃতের যে উচ্চারণ সেটা কিন্তু হবে না, যদি এগুলি আপনারা ঠিকঠাক প্র্যাকটিস না করেন। তারপরেও সংস্কৃত শিখে গেলেও কিন্তু উচ্চারণে আপনার খামতি হয়ে যাবে, সেটা আশা করব কেউ চাইবেন না। সেই জন্য সকলেই প্র্যাকটিস করবেন উচ্চারণ। এরপরে যেটা বাকি রইলো সেটা হচ্ছে হ। হটা দেখে নিন কিভাবে লিখতে হবে, এখান থেকে ছোট দাগ, তারপরে এখান থেকে ঘুরিয়ে এইরকম ভাবে, আচ্ছা এটা দাগের বাইরে চলে গেল, এইরকম, আর এখান থেকে একটা গোল এরকম ভাবে করতে হবে, এটা হয়ে যাবে হ। আরো একবার দেখাচ্ছি, এরকম ছোট দাগ, তারপরে এখান থেকে একটা গোল এইরকম ভাবে টেনে এখান থেকে আর একটু এরকম ভাবে জুড়ে দিতে হবে। আর একবার দেখাচ্ছি, দাগটা ছোট নিতে হবে, তারপরে এখান থেকে একটা কার্ভ করে এখান পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিতে হবে এরকম ভাবে, তারপরে এখান থেকে একটা কার্ভ আবার বের করে এখানে আবার ছেড়ে দিতে হবে, এটা হয়ে গেল হ। এবার বলুন কোনো অসুবিধা আছে আপনাদের বুঝতে? ব্যঞ্জন বর্ণ আমরা এখন শিখলাম। স্যার আরেকবার তিনটে আরেকবার ভালো করে আরেকবার বলুন স্যার। উচ্চারণ তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। উচ্চারণ হচ্ছে, মিউট করে নেবেন। তালব বর্ষ উচ্চারণ তালু থেকে হবে। তালু বলতে যেটা আমাদের উপরের দাঁত আছে, তারপরে মাড়ি আছে, তারপরের অংশটি হচ্ছে তালু। তো তালু থেকে উচ্চারণ বলতে জিহ্বা সেখানে স্পর্শ করবে, যখন আমরা স বলবো তখন যেন জিহ্বা সেখানে যায়, সেখান পর্যন্ত যেতে হবে। দাঁতে থেকে বা অন্য কোনো জায়গা থেকে উচ্চারণ করলে কিন্তু হবে না, জিহ্বা যেন তালু পর্যন্ত যায়।
স স উচ্চারণে পার্থক্য পেয়ে যাবেন। তাহলেই যদি ঠিকঠাক ভাবে পালন করেন নিয়ম, তাহলে ঠিকঠাক উচ্চারণ কিন্তু হবে। স স স। এরপরে হচ্ছে মূর্ধস্ব। মূর্ধস্ব মানে আরো একটু উপরে জিহ্বা স্পর্শ করবে, যেটা তালু বলেছি তার থেকেও আরেকটু উপরে। তো সেখানে একদম তীক্ষ্ণভাবে স্পর্শ করবে তা নয়, একটু আলতো ভাবে সেখান থেকে উচ্চারণ হলেই হবে। স স স স। জিহ্বার অগ্রভাগ যাবে সবসময় এরকমও নয়, জিহ্বার অন্যান্য অংশও সেখানে স্পর্শ করতে পারে। তো সবসময় জিহ্বার অগ্রভাগ দিতে হবে এরকম নিয়ম নেই, জিহ্বা সেখানে স্পর্শ করলেই হবে। স স স। তো এটা মূর্ধস্ব। এরপর দন্তস্ব, দাঁত থেকে উচ্চারণ হবে স স। জিহ্বা দাঁতকে স্পর্শ করবে স। এবার তিনটির মধ্যে দেখুন পার্থক্য পাবেন। স 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 স। তো উচ্চারণের মাধ্যমেই পার্থক্য আমরা বুঝতে পারবো যে কখন আমরা কোন স বলছি। আশা করি বোঝা গেছে। আরো প্র্যাকটিস করুন, আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার নটা একবার বলে দিন, মূর্ধন্য একটা। বলছি যে আমরা নাসিক বর্ণ যেগুলি আছে, নাসিকা থেকে যেগুলি উচ্চারণ হয়, সেগুলি আমাদের সবসময় একই রকম মনে হয় বা উচ্চারণ করতে পারি না সেই জন্য মনে হয়, কিন্তু তাদেরও কিন্তু উচ্চারণ আলাদা আলাদা। যেরকম ক বর্গের উচ্চারণ হচ্ছে কণ্ঠ, তাহলে ক বর্গের যে নাসিক বর্ণ ঙ, সেটার উচ্চারণ হবে কণ্ঠের সাথে সাথে নাকে ঙ ঙ ঙ। কণ্ঠ কিন্তু নাকে ঙ ঙ। এরপরে হচ্ছে চ বর্গ মানে তালু, তাহলে তালু এবং নাকে উচ্চারণ করতে হবে ঞ ঞ ঞ ঞ। তারপরে হচ্ছে ট বর্গ মানে মূর্ধা, মূর্ধাতে জিহ্বা স্পর্শ করবে এবং তার সাথে নাকে উচ্চারণ হবে পঞ্চম বর্ণের, তাহলে উচ্চারণ হয়ে যাবে ণা 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 ণা। এরপরে হচ্ছে আমাদের ত বর্গ, ত বর্গের উচ্চারণ স্থান হচ্ছে দন্তে, তাহলে দাঁতে উচ্চারণ হবে, দাঁতে উচ্চারণ তার সাথে পঞ্চম বর্ণ যদি আমরা উচ্চারণ করি তাহলে নাকে উচ্চারণ করতে হবে, তাহলে দাঁতে জিহ্বা স্পর্শ করবে আর শব্দ নাক থেকে আসবে, তাহলে হয়ে যাবে না 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 না। এরপর হচ্ছে প বর্গ, প বর্গের উচ্চারণ স্থান ঠোঁট ওষ্ঠ, তাহলে ওষ্ঠ থেকে উচ্চারণ হবে, দুটি ওষ্ঠ পরস্পরকে স্পর্শ করবে, আর পঞ্চম বর্ণের উচ্চারণ করছি যেহেতু সেই জন্য নাক থেকে উচ্চারণ হবে, তাহলে হয়ে যাবে ম 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 ম। বোঝা গেছে? এগুলি আছে বিশেষভাবে নাসিক বর্ণ। আর নাসিক বর্ণ বলতে চন্দ্রবিন্দু আছে, অনুস্বার আছে, তো এগুলিও নাকেই উচ্চারণ হবে, যেরকম ম উচ্চারণ করছেন সেই রকম উচ্চারণ হবে। অনুস্বারের উচ্চারণ সাধারণত ম এর মতো হয়, ম যেরকম বলছেন ম সেরকমই উচ্চারণ হবে অনুস্বারের। আর কিছু প্রশ্ন আছে কারোর?
আমরা কি আজকে যুক্তাক্ষর পড়বো, অথবা পরের দিন আমরা উচ্চারণের সাথে সাথে যুক্তাক্ষর পড়বো? আপনাদের কি মত? বলুন, আজকে একটু দেরি হয়ে গেছিল ক্লাস শুরু করতে। না স্যার, আজকে আর সব গুলিয়ে ঘেঁটে যাবে স্যার। ঠিক। যুক্তাক্ষরটা আমরা তাহলে পরের দিন পড়বো। হ্যাঁ স্যার। হ্যাঁ। আর উচ্চারণের যেগুলি আমি বললাম তার সাথে আরো কিছু অ্যাড করে আমরা আরো কিছু পড়বো, জানবো যে উচ্চারণের আমাদের কি কি মনে রাখতে হবে। যেহেতু নূতন ভাষা, সেজন্য একটু নিয়মগুলি মেনে উচ্চারণ করতে হবে, না হলে বাংলার মতোই উচ্চারণ হয়ে যাবে, বা যেটা আপনারা জানেন সেই রকমই উচ্চারণ হয়ে যাবে। যেহেতু অ আ ক খ আমাদের জানা আছে বাংলাতে, তাহলে কি বাংলার মতোই উচ্চারণ হয়ে যাবে। তো সেই জন্য সাবধান হয়ে একটু উচ্চারণ করতে হবে আপনাদের প্রথম দিকে। তারপরে একটু অভ্যাস হয়ে গেলে তখন দেখবেন সব ঠিকঠাক একদম লাইনেই যাচ্ছে। এর এর পরের ক্লাস স্যার সোমবারে হবে তো? হ্যাঁ, আপনাদের কোনো ছুটির নোটিশ না আসা পর্যন্ত সেই আচ্ছা, রকমই আছে। সোমবারে সোম হবে। আচ্ছা, হ্যাঁ সোমবারে আছে সোম স্যার, বুধ শুক্র। বলুন। হ্যাঁ। হ্যাঁ, সোম বুধ শুক্র, ঠিক। আর বলছি সোমবার দিন তাহলে স্যার কি উচ্চারণটা একটু ধরবেন, তাই তো? এটাই হোমওয়ার্ক, না লেখাটাও হোম আমরা লিখে পাঠাবো? হোমওয়ার্ক এখন পর্যন্ত বিশেষভাবে কিছু দিইনি, আপনাদের উপরেই আছে, আপনারা প্র্যাকটিস করুন। না, প্র্যাকটিসে না ধরলে কি করে ঠিকঠাক হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন কি করে? অবশ্যই বুঝতে পারবো। আপনারা ভুল। প্র্যাকটিস করুন ঠিকভাবে, ভুল কিছু হবে না আপনাদের। ঠিক আপনাদের আছে। যেটা মনে হচ্ছে ভুল সেটা আপনারা প্রশ্ন করে নেবেন, ঠিক আছে? যেটা আপনার অসুবিধা হচ্ছে সেই ঠিক আছে। জায়গাটা। তাহলে আজকে আমরা যে দ্বিতীয় আমাদের একটা মন্ত্র ছিল, শান্তি মন্ত্র, এটার আমরা একটু সামান্য অর্থ জানি, আর উচ্চারণে কিভাবে করতে হবে সেটাও আমরা একটু একটু জানি। আর বাকি আমরা প্রতিদিন উচ্চারণ করব, সেই জন্য এটা অভ্যাস হয়ে যাবে। তো আজকে আমরা সামান্যভাবে জানবো যে এটা উচ্চারণ কিভাবে করতে হয়। ওম উচ্চারণ করতে আপনারা সকলেই জানেন, অ, ও এবং ময় হসন্ত। ওম, 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 ওম। কণ্ঠ থেকে শুরু হবে। আমরা এক্ষুনি পড়লাম যে অকারের স্থান হচ্ছে কণ্ঠে, কণ্ঠ থেকে উচ্চারণ হয়। তাহলে অকার যখন উচ্চারণ করবেন, ওমের মধ্যে যে অকার আছে সেটা কণ্ঠ থেকে উচ্চারণ হবে। আ প্রথমে শুরু হবে কণ্ঠ থেকে, তারপর উ আসছে, উ এর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। ঔ, ঔ, ঔ। তারপরে ময়ের স্থান হচ্ছে আমরা জানি ওষ্ঠ এবং নাসিকা, তাহলে ওষ্ঠের সাথে সাথে নাসিকা। ঔ, ঔ, এইরকম ভাবে উচ্চারণটা হবে। আচ্ছা, এইটা আমার সাথে সাথে একজন বলুন, কে বলবেন? আমি উচ্চারণ। বলি, ঠিক আছে, শুনে শুনে বলবেন। হুম
ওম উচ্চারণ করুন। ওম। ॐ ঠিক। আপ্যায়ন্তু মমাঙ্গানি। आप्यायन् বলুন। आप्यायन्तु ममाङ्गानि। হ্যাঁ, জ্ঞানী এখানে কিন্তু জফলা নেই, জ্ঞানী হবে না, গানি হবে, गानि গানি। गानि হ্যাঁ, মমাঙ্গানি বলুন। ममाङ्गानि। ঠিক। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি। ॐ आप्यायन्तु ममाङ्गानि। वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो। আবার বলুন স্যার। वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो। বাক্যা প্রাণশ্চক্ষু শ্রোত্রমথ। হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে অনেকটা ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য আপনি হয়তো বাইরে আছেন মনে হচ্ছে। না না, ঘরেই আছে, ফ্যান চলছে বলে হয়তো। আচ্ছা, হ্যাঁ, ফ্যানটা একটু কমিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রচন্ড শব্দ হচ্ছে। वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो। বাক্যা প্রাণশ্চক্ষু শ্রোত্রমথ। बलमिन्द्रियाणि বলমেন্দ্রিয়াণি च सर्वाणि চ সর্বাণি सर्वं ब्रह्मोपनिषदम्। সর্বং ব্রহ্মোপনিষদং। ओम আছে, হ্যাঁ, ব্রহ্মৌ। सर्वं সর্বং ব্রহ্মোপনিষদং। सर्वं ब्रह्मोपनिषदम्। সর্বং ব্রহ্মোপনিষদং। माहं ब्रह्म निराकुर्याम्। মাহং ব্রহ্ম নিরাকুর্যাম। নিরাকুর্যাম অনুসার আছে, মনে কুর্যাং, নিরাকুর্যাং। হ্যাঁ, মাহং ব্রহ্মং নিরাকুর্যাং। ব্রহ্মং এখানে অনুষ্ঠান নেই। ব্রহ্ম, মাহং, মাহং ব্রহ্ম এখানে অনুষ্ঠান নেই, তাই না? ব্রহ্ম, মাহং ব্রহ্ম নিরাকুর্যাং। ঠিক। মামা ব্রহ্ম নিরাকরোৎ। মামা ব্রহ্ম নিরাকরোৎ। অনিরাকরণমস্তু। অস্তু বলতে হবে এখানে। এখানে দন্ত শয়ে তয়ে বয়ে একসাথে আছে, যেটা সেটা আমরা ভেঙে বলবো। এখানে মস্তু পর্যন্ত থামতে হবে, মস্তু। অনিরাকরণমস্তু বলুন। অনিরাকরণমস্তু। অনিরাকরণম মে অস্তু। অনিরাকরণমে অস্তু। অনিরাকরণম মে অস্তু। অনিরাকরণমে অস্তু। তদাত্মনি নিরতে। তদাত্মানি নিরতে। তদাত্মনি নিরতে। তদাত্মানি নিরতে। মানি নেই, দেখুন, মনি আছে, তাই না? তদা, তদাত্মানি। তদা এখানে দীর্ঘ আছে, এখানে আপনাকে দীর্ঘ উচ্চারণ করতে হবে। তদাত্মানি নিরতে। তদাত্মনি নিরতে। তদাত্মানি নিরতে। य उपनिषत्सु धर्माः। ইয়া धर्मास् উপনিষৎ हम्म ইয়া উপনিষৎসু ধর্মাস্ত ধর্মস
না, ধর্মস্তে ধর্মাস। না, ধর্মাস সকারে থামবো। আরেকবার অকারে বলুন। থামবো। স স ইয়া উপনিষৎসু ইয়া উপনিষৎসু ধর্মস্য ধর্মাস ধর্মাস ধর্মস হুম, ते मयि सन्तु ते मयि सन्तु ধর্মস্তে ময়ি সন্তু দুবার আছে। ते मयि या হুম উপনিষৎসু ধর্মস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু, এখানে তেটা একটা যুক্তাক্ষরে রয়েছে আর একটা তে মানে হুম একা একা হুম আছে আর কি। হ্যাঁ। হুম ঠিক। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। স্যার এই ঠিক। বিসর্গগুলো প্রথম দুটো বিসর্গ হ উচ্চারণ হচ্ছে না কেন? হ্যাঁ, ওটা তালব্য আছে পরে, সেই জন্য। যেই স ও থাকবে, আচ্ছা। বিসর্গের পরে যেই স থাকবে, বিসর্গের উচ্চারণ সেই স এর মতো হবে। ও মানে আচ্ছা ওখানে আচ্ছা আপনাকে সেই স উচ্চারণ করতে হবে। শান্তিশ শান্তিশ, তারপরে শেষে আর কিছু আচ্ছা নেই আচ্ছা বলে আচ্ছা আচ্ছা সেখানে আচ্ছা। সম্পূর্ণ বিসর্গ উচ্চারণ ওম হবে শান্তি। শান্তি শান্তি শান্তি। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হুম তো এখানে আমি সামান্যভাবে একটু অর্থ বলে দিচ্ছি। আপ্যায়ন্তু মানে আপ্যায়ন করা, আপ্যায়ন মানে পালন করা। মমাঙ্গানি, এখানে পরমেশ্বরের প্রতি আমরা প্রার্থনা করছি। মমাঙ্গানি, মম মানে আমার, আমার অঙ্গগুলি আপ্যায়ন্তু যেন ঠিকভাবে পালিত হয়। বাক প্রাণঃ চক্ষুঃ, প্রাণশ্চক্ষু, এখানে সন্ধির নিয়ম আছে, ব্যাকরণের নিয়ম আছে। তো সেই নিয়ম অনুসারে অনেক সময় বিসর্গ তালব্যস্য হয়ে যায়, ইত্যাদি বিষয়গুলো আছে, সেগুলি আপনারা পরে জানবেন আস্তে আস্তে। এখানে বাক প্রাণঃ চক্ষুঃ শ্রোত্রম অথ বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি। সর্বাণি মানে সমস্ত কিছু। তো সমস্ত যে সমস্ত অঙ্গ রয়েছে সেই সব অঙ্গগুলি ঠিকঠাক ভাবে পালিত হোক, এটা এখানে বলা হচ্ছে। সর্বম ব্রহ্ম ঔপনিষদম, সবকিছুই হচ্ছে ব্রহ্ম, পরমেশ্বর, সবকিছুই হচ্ছে ঈশ্বর। কিরকম ঈশ্বর? না ঔপনিষদম, উপনিষদে যেটা বর্ণনা করা হয়, উপনিষদ বর্ণিত যে ব্রহ্ম, উপনিষদ বর্ণিত যে সত্য, উপনিষদ বর্ণিত যে ঈশ্বর বা ব্রহ্ম বা সত্য বস্তু, সেটাই হচ্ছে সমস্ত কিছু। যা কিছু আমরা দেখছি, শুনছি, ভাবছি, চিন্তা করছি, এই সমস্ত কিছুই হচ্ছে সেই ঈশ্বর, যেটা উপনিষদে বর্ণনা আছে। মাহম ব্রহ্ম নিরাকুরিয়াম, মা শব্দের অর্থ আমরা আগের দিন পেয়েছিলাম না, মানে অহম মানে আমি, না অহম, আমি যেন ব্রহ্মকে নিরাকরণ না করি, ব্রহ্ম যেন অস্তিত্ব আমি মানি, ব্রহ্মের যেন নিরাকরণ না করি। তারপর মা মা ব্রহ্ম নিরাকরোত, ব্রহ্ম যেন আমাকে নিরাকরণ না করে, ব্রহ্ম যেন আমার অস্তিত্বকে স্বীকার করে, অঙ্গীকার করে, আমাকেও যেন অঙ্গীকার করে। তো এখানে মা মা দুই রকম আছে, এখানে দুই রকম অর্থ হবে, একটা হচ্ছে ন আর একটা হচ্ছে আমাকে, আমাকে। তো দুটি মায়ের এখানে আলাদা আলাদা অর্থ আছে, একটা ন অর্থ ধরতে হবে আর একটা আমাকে অর্থ ধরতে হবে। আমাকে ব্রহ্ম যেন নিরাকরণ না করে, অনিরাকরণমস্তু, নিরাকরণ না হোক বা অনিরাকরণ হোক। অনিরাকরণ বলতে অস্তিত্বের অনঙ্গীকার, অস্তিত্বের
অঙ্গীকার। অনিরাকরণ, নিরাকরণ মানে অনঙ্গীকার, নিরাকরণের বিপরীত, সেই জন্য অনিরাকরণ। তাহলে অস্তিত্বের অঙ্গীকার, অস্তিত্বের অঙ্গীকার হোক, ঈশ্বরের অস্তিত্বের অঙ্গীকার হোক, আর সেই ঈশ্বরই যে আমি এরকমও অঙ্গীকার হোক। তো মে অস্তু, মে মানে আমার, আমার অনিরাকরণ মানে আমার অস্তিত্বের অঙ্গীকার হোক, আর ঈশ্বরেরও অস্তিত্বের অঙ্গীকার হোক। তদাত্মনি নিরতে, তো সেই রকম, আত্মনি মানে আত্মা শব্দের অর্থ আমি, আমার আত্মা, তাহলে এখানে আমার আমার কথা বলা হচ্ছে। তাহলে সেই রকম যে আমি, কিরকম আমি, না যে নিরত, নিরত মানে যে নিষ্ঠা আছে যার, যে সব সময় কোন একটা কাজে ব্যস্ত, তাকে বলা হয় নিরত। তাহলে সেই রকম ব্রহ্মতে যে নিরত, সেই রকম ঈশ্বরের চিন্তাতে যে নিমগ্ন, সেই সেই রকম আমাতে উপনিষদে যে বর্ণ আছে, ইয়ে উপনিষৎসু ধর্মাঃ, যেই ধর্মগুলি, যেই গুণগুলি, যেই সত্যগুলি উপনিষদে বর্ণনা করা হয়েছে। উপনিষৎসু ধর্মাঃ মানে উপনিষদে আছে যেই ধর্মগুলি, যেই সত্য, সেগুলি কি হোক, ময়ি সন্তু, আমাতে হোক। তে ময়ি সন্তু, সেগুলি আমাতে হোক, আমাতে আবির্ভূত হোক। তাহলে কি রকম আমাতে, না যে আমি ব্রহ্মের চিন্তাতে মগ্ন, সেই আমিতে, সেই আমাতে উপনিষদে বর্ণিত যে ধর্ম সেগুলি আমাতে হোক। তাহলে সামান্য অর্থ বোঝা গেছে? সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আপনাদেরকে বিশেষ কিছু প্রশ্ন করা হয়নি, সেজন্য সকলের সাথে ঠিকভাবে কথা হয়নি। তবে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করুন আর অভ্যাস করতে থাকুন, আস্তে আস্তে আপনাদের সাথে পরিচয় বাড়বে, আর সংস্কৃতের পরিচয়ও আপনাদের বাড়বে, সংস্কৃত সম্বন্ধেও আপনারা জানতে পারবেন ইত্যাদি আমরা আশা রাখছি। তো আজকে তাহলে এখানেই আমরা শান্তি পাঠ করে এই ক্লাস শেষ করছি। পরের দিন আমরা যথাসময়ে ক্লাস শুরু করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি স্যার। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। ঠিক আছে, ঠিক আছে।